আজকে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ব্যাপন, অভিশ্রবণ এবং অঙ্কুরোদ্গম এই তিনটে বিষয় আলোচনা করব, যেটা তোমাদের বিজ্ঞান বইয়ের 212 থেকে 226 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে। এই অধ্যায়ের আলোচনা শেষে যে বিষয়গুলো বই থেকে পড়তে হবে সেগুলো আমি দাগিয়ে দেব, তোমরা দাগিয়ে নেবে। আর যে হোমওয়ার্ক আমি দিব সেই হোমওয়ার্কটা কিন্তু বাড়িতে করবে। তাহলে প্রথম যে টপিক হচ্ছে তার নাম হচ্ছে ব্যাপন। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে বেশি গাঢ়ত্বের অংশ থেকে কম গাঢ়ত্বের অংশের দিকে দ্রব্যের কণাগুলো ছড়িয়ে পড়াটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যাপন। তাহলে কি হয় না, বেশি গাঢ়ত্ব অঞ্চল থেকে কি হয়, কম গাঢ়ত্বের দিকে দ্রাব্য কণাগুলো, দ্রবণের ক্ষেত্রে দ্রাব্য কণা যে সঞ্চালনটা হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যাপন। তাহলে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে অণুগুলোর ছড়িয়ে পড়াটাকেই বলা হয়ে থাকে ব্যাপন। কিছু উদাহরণ তোমরা পাবে যেগুলো তোমরা পড়লে ব্যাপন সম্পর্কে আরও ধারণাটা ক্লিয়ার হবে। যেমন ধরো, এক বালতি জলের মধ্যে নীল ফেলে দেওয়া হলো। নীলটা কি হবে, আস্তে আস্তে কিন্তু সমস্ত বালতির যে জল আছে তার মধ্যে ছড়িয়ে পড়বে। এটাকেই আমরা বলে থাকি হচ্ছে ব্যাপন। তাহলে বেশি গাঢ়ত্ব, যে বালতির যে জায়গাতে আমি নীলটা ফেলছি সেখানে গাঢ়ত্ব অনেক বেশি আছে এবং সেটা কি হচ্ছে, সেখান থেকে কম গাঢ়ত্বের দিকে ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে সমগ্র জলে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ব্যাপনের উদাহরণ। বা তোমার নর্দমার যে জল হয়, সেই নর্দমার জলের মধ্যে কিন্তু H2S, হাইড্রোজেন সালফাইড, যেটা পচা ডিমের মতো গন্ধ হয়ে থাকে। নর্দমার জলে যে পচা ডিমের মতো গন্ধটা হয় তার জন্য দায়ী হচ্ছে কে? তার জন্য দায়ী হচ্ছে H2S। এছাড়া অ্যামোনিয়া, তোমরা জানবে অ্যামোনিয়া কেমন হয়ে থাকে, ঝাঁঝালো। তাহলে এই দুই ধরনের গন্ধ আমরা কিন্তু নর্দমার জলে পেয়ে থাকি। তো এই গন্ধগুলো নর্দমা থেকে ব্যাপন প্রক্রিয়াতে কিন্তু ছড়িয়ে পড়ে এবং যে গ্যাসের আণবিক গুরুত্ব যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। এবারে আণবিক গুরুত্বটা কি সেটা তোমাদের জানতে হবে। তোমরা পদার্থের ওজনগুলো তোমরা জানো, যেমন হাইড্রোজেন পরমাণুর ওজন কত? 1। তাহলে এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে ওজন হচ্ছে 2 এবং একটা সালফারের ওজন হচ্ছে 32। তাহলে এর যে আণবিক ওজনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 34 দাঁড়ালো। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি NH3, তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেন কত, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এক একটা পরমাণুর যে ওজন সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নাইট্রোজেনের ওজন 14 করে, আচ্ছা হাইড্রোজেন 1 করে, 3টা হাইড্রোজেন তাহলে 3, তাহলে আণবিক ওজন কত দাঁড়ালো? আণবিক যে ওজন দাঁড়ালো সেটা হচ্ছে 17। তাহলে H2S এর আণবিক ওজন অ্যামোনিয়ার থেকে বেশি। তাহলে কার ক্ষেত্রে ব্যাপনটা বেশি হবে? এই দুটো গ্যাসের মধ্যে আমরা দেখব যার আণবিক গুরুত্ব যত কম হবে, অর্থাৎ যে যত বেশি হালকা হবে তার ব্যাপনের মাত্রাটা তত বেশি হবে। অর্থাৎ এই দুটো গ্যাসের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে আমরা বলবো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে ব্যাপনের মাত্রাটা কিন্তু বেশি হবে। তাহলে যদি এটাকে আমরা একটা গাণিতিক রূপ দিয়ে লিখি তাহলে কেমন দাঁড়াবে দেখো। তাহলে ব্যাপনের হার মানে কি হারে ব্যাপন হচ্ছে তারা কি হয়ে থাকে না 1/, তার আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তার মানে বোঝা যাচ্ছে আণবিক গুরুত্ব যত বেশি হবে ব্যাপন তত কম হবে। পরস্পরের মধ্যে ব্যস্ত সম্পর্ক তোমরা অঙ্কের ক্ষেত্রে দেখেছো, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, অর্থাৎ আণবিক গুরুত্ব বাড়লে ব্যাপন কমবে, আণবিক গুরুত্ব কমলে ব্যাপনের হার বাড়বে। তো একটা কমলে আরেকটা বাড়বে, এটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যাপনের হার আণবিক গুরুত্বের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। তাহলে ব্যাপনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আণবিক গুরুত্বের উপর কিভাবে নির্ভর করে এই তো আমি করেই দিলাম তোমাদের। তাহলে আণবিক গুরুত্বের উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করবে, তাপমাত্রা অর্থাৎ উষ্ণতার উপর নির্ভর করবে। আর 3 নম্বর হচ্ছে এই যে বললাম গাঢ়ত্ব, এই গাঢ়ত্বের পার্থক্য ঘনত্বের পার্থক্যের উপর আমার কিন্তু ব্যাপন নির্ভর করে থাকে। তাহলে ব্যাপন আণবিক গুরুত্ব, তাপমাত্রা ও ঘনত্বের পার্থক্য এই 3টে বিষয়ের উপর নির্ভর করে থাকে।
তাহলে আশা করি তোমরা ব্যাপন সম্পর্কে একটা ধারণা পেয়েছো। দেখবে ব্যাপনের আরও অনেক উদাহরণ হয়। আমি যেমন এটা বলেছিলাম যে একটা বালতির মধ্যে জল ফেলে দিলাম, নীল ফেলে দিলাম, সেই নীলটা সমস্ত বালতির মধ্যে ছড়িয়ে পড়ছে, এটা যেমন একটা ব্যাপনের উদাহরণ হয়, তেমনিভাবে আর একটা ব্যাপনের উদাহরণ আমি তোমাদের বলি, যেটা তোমাদের বইয়ে আছে। ফল যখন পাকে, ফল পাকলে কি হয়, বিভিন্ন পোকা সেটাকে খাওয়ার জন্য চলে আসে বা বিভিন্ন পাখি সেটাকে খাবার জন্য আসে। তাহলে ফলের যখন পাকে, ফল যখন পাকে, ফলের পাকার সময় কি হয়, এক ধরনের গন্ধ বেরোয়। সেই গন্ধটা কি হয়, গন্ধটা ব্যাপন প্রক্রিয়ায় দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এর ফলে সেটাকে খাওয়ার জন্য কি হয়, বিভিন্ন পাখি, বিভিন্ন পতঙ্গ সেখানে কিন্তু আসে। তাহলে ব্যাপন তোমরা অনেকগুলো উদাহরণ তোমরা পেলে, এছাড়াও অনেক উদাহরণ তোমাদের আছে, সেগুলো তোমরা বাড়িতে কিন্তু পড়ে নিবে। আচ্ছা, এবারে দেখো ব্যাপন যেটা পড়ছি, ব্যাপনের কিছু বৈশিষ্ট্য আছে। ব্যাপনের বৈশিষ্ট্যটা কি? ব্যাপনের বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর তো ব্যাপন হচ্ছে ঘনত্বের উপর নির্ভর হয়। আমি এটা বললাম যে উচ্চ ঘনত্বের থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে যায়, অর্থাৎ ঘনত্বের উপর নির্ভর করে থাকে। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য যে উচ্চ ঘনত্ব থেকে কি হয় না নিম্ন ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এর জন্য কোনো অর্ধভেদ্য পর্দা লাগবে না। অর্ধভেদ্য পর্দা লাগে না। এবার এখানে একটা প্রশ্ন আসলো যে অর্ধভেদ্য পর্দাটা আসলে কি? অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যার মধ্যে দিয়ে বিশেষ বিশেষ কিছু পদার্থ যেতে পারবে, সমস্ত পদার্থ যেতে পারে না। তাকে আমরা বলে থাকি অর্ধভেদ্য পর্দা। যার মধ্যে সিলেক্টিভ কিছু পদার্থ যার মধ্যে দিয়ে চলাচল করতে পারে, তাকে আমরা বলে থাকি অর্ধপর্দা। যেমন তোমার কিশমিশ নাম শুনেছো, কিশমিশের ওপরে যে আবরণটা হয়ে থাকে সেটা একটা অর্ধভেদ্য পর্দার উদাহরণ হতে পারে। বা ডিমের যে খোলস হয় সেটাও একটা অর্ধভেদ্য পর্দার উদাহরণ। তাহলে ব্যাপনের বৈশিষ্ট্য দেখো, একটা হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে। 2 নম্বর অর্ধভেদ্য পর্দা লাগে না। 3 নম্বর কি হয়ে থাকে? 3 নম্বর হচ্ছে যে কথাটা আমি বললাম, ঘনত্বের পার্থক্য যত বেশি হবে, ঘনত্বের পার্থক্য বেশি হলে কি হবে, ব্যাপনের হারটা বাড়বে। আমি বলেছিলাম ব্যাপনের হার এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ঘনত্বের পার্থক্যের উপরও ব্যাপনের হারটা নির্ভর করে। পার্থক্য যত বেশি হবে ব্যাপন তত বেশি হবে। তাহলে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপনের হার তত বেশি হবে। ব্যাপনের হার তত বেশি হবে। এছাড়া কি হতে পারে? এছাড়া 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা পড়ব সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সমস্ত ঘনত্ব সমান হবে ততক্ষণ পর্যন্ত কি হয়ে থাকবে, ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে। আমি কি বললাম, 1 বালতি জলের মধ্যে নীল ফেললাম, নীলটা ততক্ষণ পর্যন্ত ব্যাপন হবে যতক্ষণ না সমস্ত দ্রবণের ঘনত্ব সমান হয়ে যায়। তাহলে ঘনত্ব যতক্ষণ না সমান হবে, ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলতে থাকবে। সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলবে। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপনের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। এছাড়াও তোমরা নিজে থেকে বানিয়েও কিছু বৈশিষ্ট্য লিখতে পারো। তাহলে 1 নম্বর উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে। 2 অর্ধভেদ্য পর্দা লাগে না। 3 ঘনত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপনের হার অর্থাৎ ব্যাপনের পরিমাণটা তত বেশি হবে। এবং 4 ঘনত্ব যতক্ষণ না পর্যন্ত সমস্ত তরলের সমান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাপন চলতে থাকবে। এবং ব্যাপনের কিছু আমরা উদাহরণ পেয়েছি। এছাড়া দেখবে তোমাদের বইয়ে কতগুলো উদাহরণ আরও আছে। সেগুলো হচ্ছে যেমন ধরো কোনো মথ হচ্ছে এক ধরনের পতঙ্গ। ধরো স্ত্রী যে মথ হয় তারা কি করে, প্রজননের সময় এক ধরনের বিশেষ গন্ধ, ফেরোমন, এক ধরনের রাসায়নিক পদার্থ বাতাসে নির্গত করে, আর যেটা ব্যাপন প্রক্রিয়ায় পুরুষ মথদের কাছে পৌঁছায় এবং তখন তারা প্রজননের জন্য ছুটে আসে। এটাও তোমাদের কিন্তু বইয়ে আছে, দেখে নিবে। আচ্ছা, এইবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপনের গুরুত্বটা কতখানি রয়েছে সেইটা আমরা জানব। তাহলে উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব আমরা পড়ব। উদ্ভিদের দেহে ব্যাপনের গুরুত্ব। ব্যাপন কি জন্য ব্যবহৃত হয়, উদ্ভিদের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কতখানি সেইটা এবার আমরা দেখব।
এক নম্বর যদি আমরা বলি সেটা বলবো যে উদ্ভিদ কি করে, উদ্ভিদ মূলডোম দ্বারা জল শোষণ করে। তাহলে মূলডোম দ্বারা জল শোষণ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? মূলডোম দ্বারা যে জল শোষণ করে সেটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। তাহলে উদ্ভিদের মূলে যে মূলডোম থাকে, তোমরা জানো মূলের মধ্যে মূলডোম থাকে, এই মূলডোম দ্বারা জল শোষণ করে এবং এই জল শোষণ করে কার সাহায্যে? যে ভৌত প্রক্রিয়ায়, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ মূলডোম দ্বারা জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ এটা শোষণ করে থাকে। 2, উদ্ভিদের কি হয়ে থাকে? উদ্ভিদের খাবার তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়ে থাকে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া শেষে অক্সিজেন তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় আদান প্রদান করে থাকে উদ্ভিদেরা। ব্যাপন প্রক্রিয়াতে কি করে থাকে? আদান প্রদান করে থাকে, আদান প্রদান হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কিন্তু ব্যাপনের গুরুত্ব উদ্ভিদ দেহের ক্ষেত্রে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পাতায় যে খাবারটা তৈরি হয়, পাতায় যে খাবার তৈরি হয়, পাতায় সৃষ্ট খাবার মানে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা কি হয়? সারা দেহে ছড়িয়ে পড়ার প্রয়োজন আছে। কার মাধ্যমে? না ফ্লোয়েম কলার মাধ্যমে সেটা চারিপাশে ছড়িয়ে পড়ে। ফ্লোয়েম কলা, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ফ্লোয়েম কলা ক্লাস 8-এ উঠে এগুলো পাবে তোমরা। যে পাতায় যে খাবার তৈরি হয় সেই খাবারটা কি হয়? সারা দেহে ছড়িয়ে পড়ে। কার মাধ্যমে? ফ্লোয়েম কলার মাধ্যমে। আর কোন প্রক্রিয়ার মাধ্যমে? না ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেই খাবারটা কিন্তু সারা দেহে কিন্তু ছড়িয়ে পড়ে থাকে। তাহলে এগুলো কিন্তু ব্যাপনের গুরুত্ব। 4 নম্বর কি? উদ্ভিদে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়ে থাকে। মানব দেহে যেমন হরমোন নিঃসৃত হয় তেমনি উদ্ভিদ দেহেও কিছু হরমোন বের হয়, যেমন অক্সিন। অক্সিন একটা হরমোনের নাম। অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন, এই ধরনের কিছু হরমোন উদ্ভিদের দেহে তৈরি হয়ে থাকে। তাহলে সেই হরমোনটা এবং উদ্ভিদ কোষের যে প্রোটোপ্লাজমে যে আয়ন সেটা কি হয়? ব্যাপন প্রক্রিয়ায় সারা দেহে ছড়িয়ে পড়ে থাকে। তাহলে হরমোন আর যে প্রোটোপ্লাজমের মধ্যে যে আয়ন সেটা কি হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেহে কি হয়ে থাকে? সঞ্চালিত হয়ে থাকে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই সারা দেহে সঞ্চালিত হয়ে থাকে। তাহলে এই 4টে গুরুত্ব কিন্তু তোমরা পয়েন্ট করে লিখবে। তাহলে উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব এটাকে করে এই সমস্ত পয়েন্টগুলোকে নিজের ভাষায় লিখবে। আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখেছি, কিন্তু তোমরা পূর্ণ বাক্যে এগুলোকে লিখবে। যেমন এই ক্ষেত্রে 1 নম্বর যেটা লিখেছি মূলডোম জল শোষণ লিখেছি, কিন্তু তোমরা যখন লিখবে তখন লিখবে উদ্ভিদ তার মূলে অবস্থিত মূলডোম দ্বারা জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। এই শোষণ করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এইভাবে পূর্ণ বাক্যে এই পয়েন্টগুলোকে তোমরা ব্যাখ্যা করবে। এবারে চলে আসো যে ব্যাপন কেমন হয়, ব্যাপন কাদের মধ্যে হয়, কাদের মধ্যে সংগঠিত হয়ে থাকে। ব্যাপন দেখো তরলে তরলে ব্যাপন হয়। আমি একটু আগেই বললাম তরল তরলে ব্যাপন। তরল তরলে ব্যাপন কি হতে পারে? তরলে তরলে ব্যাপনের উদাহরণ হচ্ছে ওই যে বললাম একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে ড্রপারের সাহায্যে নীল ফেলে দিলাম, লিকুইড নীলটাকে ফেলে দিলাম, এটা তরল তরলে ব্যাপনের উদাহরণ হতে পারে। এছাড়া কঠিন তরলের মধ্যেও ব্যাপন হতে পারে। কঠিন তরলের মধ্যে ব্যাপন, কঠিন তরলের মধ্যে ব্যাপনের উদাহরণ কি? জলের মধ্যে একটা তুতের গ্লাস, একটা তুতের কঠিন তুত জলের মধ্যে ফেলে দিয়ে যদি আমরা সেটাকে গুলিয়ে দিই তাহলে এটা কিন্তু কঠিন তরলের মধ্যে ব্যাপন হবে। তাহলে তরল তরলের মধ্যে ব্যাপন, কঠিন তরলের মধ্যে ব্যাপন, এই 2 ধরনের ব্যাপন কিন্তু তোমরা পড়বে। আচ্ছা, এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্রবণ সম্পর্কে। দ্রবণ কাকে বলে এটা এবার আমরা জানবো। তাহলে দ্রবণ কাকে বলা হয়? দ্রবণ হচ্ছে একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলে থাকি। একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা কি বলে থাকি? মিশ্রণকে দ্রবণ বলে। এই দ্রবণ তার গাঢ়ত্ব হিসেবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই দ্রবণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1, অতিসারক দ্রবণ। অতিসারক দ্রবণ কাকে বলা হয়ে থাকে? অতিসারক দ্রবণ হচ্ছে যদি এই রকম হয়, ধরো কোষের বাইরের গাঢ়ত্ব ঘনত্ব ভেতরের তুলনায় যদি বেশি হয়, তাহলে ধরো একটা কোষ আছে, কোষের বাইরের ঘনত্বটা বেশি আর ভেতরের ঘনত্ব যদি কম হয়,
এই ধরনের দ্রবণকে আমরা অতিসারক দ্রবণ বলে থাকি। তাহলে কোষের বাইরের ঘনত্ব তুলনায় যদি কোষের ভেতরের দ্রবণের ঘনত্ব কম হয়, যদি কম হয় তখন তাকে অতিসারক দ্রবণ বলা হয়ে থাকে। 2 নম্বর কি? 2 নম্বর আমরা পাবো সমসারক দ্রবণ। সমসারক দ্রবণ কাকে বলা হয়ে থাকে? সমসারক দ্রবণ হচ্ছে যদি কোষের ভেতরে এবং বাইরে দুটোরই যদি দ্রবণের ঘনত্ব যদি সমান হয়ে থাকে, বাইরে এবং ভেতর দুটোই যদি একই হয়ে থাকে, তখন তাকে বলা হয়ে থাকে, সেই দ্রবণটাকে বলা হয় সমসারক দ্রবণ। 3 নম্বর লঘুসারক দ্রবণ। লঘুসারক দ্রবণ কোনগুলোকে বলছি? যদি কোষের বাইরের ঘনত্ব যদি কম আর কোষের ভেতরের দ্রবণের ঘনত্ব যদি বেশি হয়, তখন তাকে বলা হয়ে থাকে লঘুসারক দ্রবণ বলে থাকি। তাহলে দ্রবণ কয় প্রকার? দ্রবণ হচ্ছে 3 প্রকার, অতিসারক, সমসারক এবং লঘুসারক। এই 3 ধরনের দ্রবণ কিন্তু আমরা পাবো। আচ্ছা, আজকের যে টপিক ছিল সেটা হচ্ছে ব্যাপন, অভিস্রবণ, অঙ্কুরোদ্গম। ব্যাপন আমি আলোচনা করেছি, এইবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অভিস্রবণ সংক্রান্ত। অভিস্রবণ কাকে বলা হয়ে থাকে? অভিস্রবণ কি? এটাও কিন্তু ব্যাপনের মতো একটি ভৌত প্রক্রিয়া। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অণুগুলোর যে চলন সেটা কিন্তু ভিন্ন দিকে হয়ে থাকে। এটা ভৌত প্রক্রিয়া হলেও আমরা ব্যাপনের ক্ষেত্রে দেখি যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে আমরা দেখব যে কি হচ্ছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে অণুগুলো গতিশীল হবে। কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে অণুগুলো ছুটে যায় তখন আমরা তাকে বলে থাকি অভিস্রবণ। তাহলে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার সাহায্যে, এখানে কিন্তু অর্ধভেদ্য পর্দা লাগে। আমি এর ব্যাপন পড়ানোর সময় অর্ধভেদ্য পর্দার উদাহরণ পড়েছি, অর্ধভেদ্য পর্দা কাকে বলে আমরা জেনেছি। তো অভিস্রবণ প্রক্রিয়ার জন্য অর্ধভেদ্য পর্দা লাগবে। তাহলে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার সাহায্যে কি হয়ে থাকে, দ্রবণের কণাগুলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, তাকে আমরা বলে থাকি হচ্ছে অভিস্রবণ বলে থাকি। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, তাকে আমরা বলে থাকি হচ্ছে অভিস্রবণ। কিন্তু এখানে অর্ধভেদ্য পর্দা লাগে। এখানে অর্ধভেদ্য পর্দার উদাহরণ আমি কি বলেছিলাম? ডিমের উপরে যে খোলস থাকে সেটাকে বলেছিলাম অর্ধভেদ্য পর্দার উদাহরণ। তো অভিস্রবণ 2 প্রকারের আমরা দেখব। একটা হচ্ছে বহি অভিস্রবণ, আর একটা হচ্ছে অন্ত অভিস্রবণ হয়ে থাকে। দেখো, আমাদের এখানে বহির আর অন্ত আমরা কিসের সাপেক্ষে বলবো? আমরা কোষের সাপেক্ষে এটাকে বলবো। কোষের ঘনত্ব যদি কম, এখানে দেখা গেল ঘনত্ব বেশি, কোষের বাইরে ঘনত্ব বেশি, আর কোষের ভেতরে ঘনত্ব যদি কম হয়। আমি কি বললাম? কম থেকে বেশির দিকে যাওয়াটাকে অভিস্রবণ বলা হয়। দেখো, এখানে কোষের বাইরের দিকে যাবে এই ক্ষেত্রে। তাহলে এই ধরনের অভিস্রবণকে আমরা কি বলবো? বহি অভিস্রবণ আমরা বলবো। আবার ধরো, কোষের ভেতর যদি ঘনত্ব বেশি হয়, কোষের ভেতরে ঘনত্ব বেশি এবং কোষের বাইরে ঘনত্ব কম হয়, তাহলে এই ক্ষেত্রে অভিস্রবণটা কোন দিক থেকে কোন দিকে হবে? কম থেকে ভেতরের দিকে হচ্ছে। তাহলে এই ধরনের অভিস্রবণের ক্ষেত্রে কোষের মধ্যে ঢুকে যাচ্ছে, এই ধরনের অভিস্রবণকে আমরা বলে থাকি অন্ত অভিস্রবণ। তাহলে অভিস্রবণ 2 প্রকার, একটা বহি অভিস্রবণ আর একটা অন্ত অভিস্রবণ। এর একটা উদাহরণ তোমরা কিন্তু পাবে খুব, দেখো যে নদীর জলের মাছ আর সমুদ্রের জলের মাছ, এগুলো তোমাদের আইডিয়া আছে। নদীর জলে কোন মাছ থাকে? মিষ্টি জলে কোন মাছ থাকে? মিষ্টি নদী বা পুকুরে থাকে হচ্ছে রুই, কাতল, এই ধরনের মাছগুলো থাকে হচ্ছে কোথায়? এই ধরনের মাছগুলো থাকে নদীতে। আর সমুদ্রে কোন ধরনের মাছ থাকে? সমুদ্রে হচ্ছে নোনা মাছগুলো থাকে, যেমন শঙ্কর মাছ হতে পারে। আচ্ছা, এইবারে যে প্রশ্নটা আমি বলছি সেটা হচ্ছে যে নদীর মাছকে সমুদ্রে ফেললে কি হবে? নদীর মাছকে সমুদ্রে ফেলে দিচ্ছি, তাহলে কি ঘটনাটা ঘটবে? দেখো, তোমরা তো জানো নদীর জলের তুলনায় সমুদ্রের জলের কিন্তু ঘনত্ব বেশি হয়ে থাকে। তাহলে নদীর মাছটাকে যদি আমরা সমুদ্রে ফেলি,
নদীর মাছকে সমুদ্রে যদি আমরা ফেলি তাহলে কি হবে? সমুদ্রের মধ্যে আমি ফেলে দিলাম, ধরো এটা সমুদ্রের জল আছে, ধরো সমুদ্রের জলের ঘনত্ব কি হয়ে থাকে? ঘনত্ব বেশি হয়ে থাকে। সমুদ্র জলে লবণের ভাগ থাকে, তো লবণ থাকার জন্য সমুদ্র জলের ঘনত্ব বেশি। এইবারে নদীর জলের মাছটাকে আমি কোথায় ফেললাম না, নদীর জলের মাছটাকে আমি কি করছি, সমুদ্রে ফেলে দিচ্ছি। এর ফলে কি হবে? এর ফলে কি ঘটনা ঘটবে? দেখো, মাছের ভেতরের যে ঘনত্বটা কম, আর সমুদ্রের জলের ঘনত্বটা কিন্তু বেশি। এইবারে কি হবে? অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ কি? কম থেকে বেশির দিকে যাচ্ছে, এটাকে আমরা অভিস্রবণ বলবো। তাহলে শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে কি না, জল বেরিয়ে যাচ্ছে। যদি বাইরে জল বেরিয়ে যায়, মাছটা কি হবে? শুকিয়ে যাবে। মাছ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে মাছটা কি হবে? মাছটা কিন্তু মারা যাবে। তাহলে নদীর মাছ যদি আমরা সমুদ্রে ফেলে দিই তাহলে সেই মাছ কিন্তু বাঁচবে না। কেন? কারণ এটা আমরা বলবো বহি অভিস্রবণ। এটাকে আমরা বলবো বহি অভিস্রবণ, কারণ শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাওয়াটাকে আমরা বলবো বহি অভিস্রবণ। তাহলে বহি অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হবে? অতিরিক্ত জল শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে, এর ফলে কি হবে? এর ফলে মাছের মৃত্যু হবে। এর ঠিক উল্টা ঘটনাটা ঘটবে সমুদ্রের মাছকে যদি আমরা নদীতে ফেলি, তাহলে নদীর জলের আমরা জানি ঘনত্ব কম হয়ে থাকে, নদীর জলে ঘনত্ব কম। এইবারে যদি আমরা এখানে কোনো মাছটাকে ফেলে দিই তাহলে কি হবে? এখানে দেখো মাছের ভেতরে ঘনত্ব বেশি, আর জলের ঘনত্বটা কি হয়? কম। কম থেকে বেশির দিকে যাচ্ছে, অভিস্রবণ হবে, শরীরের মধ্যে জল ঢুকবে, এটাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। তাহলে বহি অভিস্রবণ আর অন্ত অভিস্রবণ দুটো আমরা উদাহরণও আমরা পেয়ে গেলাম। অন্ত অভিস্রবণ আমরা বলে থাকি। এই অন্ত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল মাছের মধ্যে প্রবেশ করবে, এর ফলে কি হবে? মাছের মৃত্যু হবে। তাহলে নদীর মাছ সমুদ্রে, সমুদ্রের মাছ নদীতে কিন্তু কখনোই বেঁচে থাকতে পারে না। তাদের গঠনটা কিন্তু আলাদা হয়ে থাকে, তাদের যে জল নির্গত করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু আলাদা রকমের হয়ে থাকে। নদীর জলের কিছু, মিষ্টি জলের মাছের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সমুদ্র জলের মাছেরও কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের দেখতে হবে। তাহলে এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। নদীতে বা মিষ্টি জলের মাছ এর কি বৈশিষ্ট্য আছে? তাহলে নদীর জলের যে মাছ হয়, মাছের বৈশিষ্ট্যগুলো কি কি হয়ে থাকে? দেখো, এই ধরনের মাছগুলোর ক্ষেত্রে এরা কি করে না, লঘু মূত্র ত্যাগ করে, লঘু মূত্র ত্যাগ করে থাকে। আর কি বৈশিষ্ট্য থাকে? 2 নম্বর, এদের যে ফুলকার মাধ্যমে, ফুলকার সাহায্যে কি করে থাকে? ফুলকার সাহায্যে জল থেকে আয়ন শোষণ করে থাকে। জল থেকে কি শোষণ করে? আয়ন শোষণ করে। এর ঠিক উল্টা ঘটনাটা ঘটে সমুদ্র জলের মাছের ক্ষেত্রে। তাহলে সমুদ্র জলের মাছের বৈশিষ্ট্য, সমুদ্রের জলের মাছের বৈশিষ্ট্য, মাছের বৈশিষ্ট্য দেখো, আমরা কি দেখেছিলাম? নদীর জলে মাছের ক্ষেত্রে দেখেছিলাম লঘুমূত্র ত্যাগ করে, এরা কিন্তু ঘনমূত্র ত্যাগ করে থাকে, ঘনমূত্র ত্যাগ করে। 2 নম্বর কি? এরা জল থেকে আয়ন শোষণ করে। এরা আবার ফুলকার সাহায্যে অতিরিক্ত আয়ন শরীরের মধ্যে প্রবেশ করে, অতিরিক্ত আয়ন কি করে না ত্যাগ করে। তাহলে আমরা দেখছি নদীর জলের মাছ আয়ন শোষণ করে, কিন্তু সমুদ্র জলের মাছ কিন্তু আয়ন কিন্তু ত্যাগ করে। তাহলে দেখো, নদীর জলের মাছ আর সমুদ্রের জলের মাছের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য। তাই জন্য নদীর মাছকে সমুদ্রে বা সমুদ্রের মাছকে নদীতে যদি ফেলা হয় তাহলে কিন্তু তারা কিন্তু বাঁচতে পারে না। তাহলে আমরা যেটা পড়লাম অভিস্রবণ প্রক্রিয়া, অভিস্রবণেরও কিছু গুরুত্ব রয়েছে। উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্ব কি আছে সেইটা এবার আমরা দেখব। তাহলে উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্ব, অভিস্রবণের গুরুত্ব কি গুরুত্ব রয়েছে? 1, এরা কি করে? অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম বাহিকার সাহায্যে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম কলা থাকে, সেই জাইলেম কলার দ্বারা মূল দ্বারা শোষিত জল
মূল দ্বারা শোষিত জল কোথায় পৌঁছায়? পাতায় পৌঁছায়। আমরা কি দেখেছি? আমরা এর আগে ব্যাপনের ক্ষেত্রে দেখেছি পাতায় তৈরি খাবার ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। ওখানে ব্যাপন সাহায্যে, এটা হচ্ছে অভিস্রবণের সাহায্যে। মূল থেকে পাতায় জল পৌঁছায় জাইলেম কলার দ্বারা, আর এই প্রক্রিয়াটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর হচ্ছে তোমার পত্ররন্ধ্র বাষ্পমোচন হওয়ার জন্য বা কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য পত্ররন্ধ্রের খোলা বন্ধের প্রয়োজন হয়ে থাকে। তাহলে পত্ররন্ধ্রে পাতার উপর অসংখ্য ছোট ছোট, চোখে দেখা যায় না, অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যাকে বলে পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া এটা কিন্তু রসস্ফীতজনিত চাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে। তাহলে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া এটাও কিন্তু অভিস্রবণের প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে। আবার মূল থেকে পাতায় জল পৌঁছানো এটাও অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে। তাই জন্য এটা হচ্ছে উদ্ভিদ দেহের গুরুত্ব আমরা বলতে পারি। তাহলে আমরা দুটো প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া আমরা পেলাম, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্যটা কি এইটা কিন্তু আমরা দেখে নিব এবার। যদি বুঝে থাকো ব্যাপন ও অভিস্রবণ ব্যাপারে, তাহলে পার্থক্য কিন্তু খুব সহজে করতে পারে। আর যখনই পার্থক্য লিখবে তখনই কিন্তু এখানে বিষয় দিবে, বিষয়ের উল্লেখ থাকবে। যেমন অর্ধবেদ্য পর্দা, ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম লাগে না, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে কিন্তু লাগে। তোমরা কিন্তু কথায় লিখবে, এরকমভাবে কাটা বা রাইট চিহ্ন দিয়ে লিখলে হবে না তোমাদের। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গাঢ়ত্ব, মানে অণুগুলোর গতিশীলতা। অণুর গতিশীলতা অর্থাৎ অণুগুলো কোন দিক থেকে কোন দিকে যায়। আমরা ব্যাপনের ক্ষেত্রে দেখেছিলাম বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে যায়, অভিস্রবণে দেখব কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে স্থানে ছড়িয়ে পড়ে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ব্যাপন বিভিন্ন ধরনের হতে পারে। ব্যাপন কার কার মধ্যে হতে পারে? আমি দুটো উদাহরণ দিয়ে রেখেছিলাম। তরল বলেছিলাম, তরল দ্রবণের প্রকৃতি। 3 নম্বর যে বিষয় দ্রবণের প্রকৃতি। তাহলে দ্রবণের প্রকৃতির এখানে আমরা ব্যাপনের এখানে লিখব যে তরলের মধ্যে হতে পারে, ব্যাপন তরলের মধ্যে হতে পারে, তরল কঠিনের মধ্যে হতে পারে, কঠিন গ্যাসের মধ্যে হতে পারে, কঠিন তরলের মধ্যে হতে পারে। কিন্তু অভিস্রবণ শুধুমাত্র তরলে হয়ে থাকে, তরলে সম্ভব হয়ে থাকে। কিন্তু ব্যাপন তরলে যেমন হবে তেমনি তরল গ্যাসের মধ্যে হতে পারে, আবার কি হতে পারে? তরল কঠিনের মধ্যে হতে পারে, তরল কঠিন হতে পারে, গ্যাসে হতে পারে। বিভিন্নভাবে কিন্তু ব্যাপনটা, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে ব্যাপনটা সম্ভব হয়ে থাকে। কিন্তু অভিস্রবণ শুধুমাত্র তরলের মধ্যে হয়ে থাকে। তাহলে এই পার্থক্যগুলো তোমরা কিন্তু বিষয় সহ লিখবে। আজকের আলোচনার শেষ অংশটা হচ্ছে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানে কি? অঙ্কুরোদ্গম মানে হচ্ছে উপযুক্ত শর্তে বীজের সুপ্ত অবস্থা ভেঙে নতুন গাছের যে সৃষ্টি, তাকে আমরা অঙ্কুরোদ্গম বলে থাকি। তাহলে শর্ত প্রয়োজন, উপযুক্ত শর্ত আমি বললাম। কি কি শর্ত লাগে? অঙ্কুরোদ্গম হওয়ার জন্য অক্সিজেন লাগে, অক্সিজেন গ্যাস না হলে কিন্তু হবে না। তাহলে অক্সিজেন, বায়ু যাকে আমরা বলছি, বায়ুর অক্সিজেন লাগে, আলো লাগে এবং জল, এই 3টে বিষয় লাগে। এগুলো হচ্ছে বাহ্যিক শর্ত। আভ্যন্তরীণ শর্ত থাকে, এগুলোকে আমরা বাহ্যিক শর্ত বলে থাকি। বাহ্যিক মানে বাইরের দিকে থেকে এগুলো পায়, কিন্তু আভ্যন্তরীণও কিছু শর্ত লাগে, আভ্যন্তরীণ শর্ত। যেমন তোমার হরমোন, যেমন জিব্বেরেলিন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে থাকে। তাহলে অঙ্কুরোদ্গমের জন্য কিছু বাহ্যিক শর্ত, কিছু আভ্যন্তরীণ শর্ত প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাহ্যিক শর্তগুলো। দেখো, আমরা এর জন্য একটা পরীক্ষা করব। একটা বিকার আমরা নিব, সেই বিকারের মধ্যে আমরা ফুটন্ত জল নিব। কেন ফুটন্ত জল নিব? ফুটানো জল নিলে একটা সুবিধা হচ্ছে, ফুটানো জলের মধ্যে কিন্তু আমরা অক্সিজেন থাকে না জানি। এবং এই যে পাত্র, এই যে কাঠ আমি একটা নেব, সেই কাঠের চারিপাশে কিন্তু আমাকে
মোমের আস্তরণ দিতে হবে যাতে কার দ্বারা জল শোষিত না হয়। এইবারে আমি এই বিকারের মধ্যে জল নিয়ে নিব। আমি বললাম, আগেই বলেছি ফুটন্ত জল, এর মধ্যে কিন্তু অক্সিজেন নাই। এইবারে আমি এখান থেকে 3টে ছোলা বীজকে নিব। একটা একেবারেই জলের মধ্যে থাকবে, একটা উপরের দিকে থাকবে, আর একটা জল আর জলের উপরে থাকবে। এটাকে আলপিন দিয়ে লাগিয়ে দিতে হবে, এবং আলপিন দিয়ে লাগানোর সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই অংশটা, ভ্রূণ যেখান থেকে বেরোবে সেই অংশটা যাতে নষ্ট না হয়। আচ্ছা, এইবারে আমরা কি করব, এইভাবে কিন্তু তাকে কিছুদিন ধরে রেখে দিব। কিছুদিন ধরে রেখে দিলে আমরা কি দেখব, কিছুদিন ধরে রেখে দিলে দেখব যে মিডিলে যেটা গাছ, মিডিলে যে বীজটা আমরা রেখেছিলাম সেই মিডিলের বীজটা কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে। অঙ্কুরিত হয়ে গিয়ে দুটো অংশ কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু একেবারে ওপরের যে গাছটা বীজটা রয়েছে সেটা কিন্তু অল্প পরিমাণে অঙ্কুরিত হয়ে আর হয়নি। আর নিচে যে বীজটা ছিল সেই বীজটা একেবারেই অঙ্কুরিত হয়নি। কেন? এর কারণ হিসাবে বলা যায় যে উপরের যে বীজটা ছিল সেটা তোমার অক্সিজেন পেয়েছে, আলো পেয়েছে, কিন্তু জল পায়নি। কিন্তু বাতাসে তো জলীয় বাষ্প থাকে, তাই জন্য অঙ্কুরোদ্গম হালকাভাবে হবে। কিন্তু নিচের যেটা আছে সে একেবারেই অক্সিজেন না পাওয়ার ফলে সেটা অঙ্কুরিত হয়নি। আর মিডিলে যেটা হয়েছে তার অঙ্কুরোদ্গম ভালো হয়েছে। কেন? কারণটা হচ্ছে এই আলো পেয়েছে, জল পেয়েছে এবং বাতাসের অক্সিজেন পেয়েছে। 3টে জিনিসই যথাযথ পরিমাণে পাওয়ার জন্য এখানে কিন্তু অঙ্কুরোদ্গম ঠিকমতো হয়েছে। তাহলে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য আমাদের 3টে শর্ত প্রয়োজন হয়ে থাকে, অক্সিজেন, আলো এবং জল। এই 3টে শর্ত যদি কোনোটার একটার অভাব হয় তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম হবে না। অঙ্কুরোদ্গম আমরা দেখব 2 ধরনের হয়। একটা হচ্ছে মৃদভেদী। মৃদভেদী মানে যে অঙ্কুরোদ্গমের বীজটা কি হয়, মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে, তাকে আমরা মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে থাকি। মৃদ মানে মাটি। যেমন তোমরা দেখবে কুমড়ো বা তেঁতুলের ক্ষেত্রে, কুমড়ো বা তেঁতুলের ক্ষেত্রে তোমরা দেখবে যখন বীজটা থেকে নতুন গাছ বেরোয় তখন কিন্তু বীজটা কি মাটির উপরের দিকে উঠে আসে। এটাকে আমরা মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে থাকি। আর একটা অঙ্কুরোদ্গম আছে, সেটা হচ্ছে মৃদবর্তী অঙ্কুরোদ্গম। মৃদবর্তী মানে মাটির মধ্যে যে অঙ্কুরোদ্গমটা হয়, অর্থাৎ বীজটা মাটির মধ্যে প্রবেশ করে। যেমন তোমার মটর হতে পারে, ছোলা হতে পারে, এই ধরনের কতগুলো উদাহরণ তোমরা পড়ে রাখবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায়টা ব্যাপন, অভিস্রবণ, অঙ্কুরোদ্গম এবং মিষ্টি জলের মাছ এবং নোনা জলের মাছের বৈশিষ্ট্য, তাদেরকে তাদের অবস্থা, তাদের পরিবেশ যদি পরিবর্তন করে দিই তাহলে তাদের অবস্থা কেমন হবে সেটা কিন্তু তোমরা পড়ে নিবে বাড়িতে। এইবারে তোমরা প্রত্যেকে 212 নম্বর পেজ খোলো। 212 নম্বর পেজ খোলো প্রত্যেকে। 212 নম্বর পেজে দেখো প্রথমে যে হলুদ ধরনের একটা খোপ আছে, সেখানে দেখো লেখা আছে ব্যাপন কাকে বলে। তাহলে এখান থেকে ব্যাপন কাকে বলে পড়ে নিবে, এবং ব্যাপন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেগুলো এখান থেকে পড়বে। যেমন ধরো উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে, তাপমাত্রা বাড়লে যে ব্যাপন হয়, এগুলো তো আমি আলোচনা করেছি। এই 3টে জিনিস পড়ে নিবে। এবারে চলে আসো 213 নম্বর পেজ। 213 নম্বর পেজে দেখো সাপেরা কিন্তু মাঝে মধ্যে জীব বের করে। কেন জীব বের করে সেটা কিন্তু এখানে বলা আছে। কারণ সাপেরা কিন্তু কোনো শব্দ শুনতে পারে না। ওরা কি করে, মাঝে মধ্যে জীব বের করে। জীব বের করলে কি হয়, জীব বের করলে ওদের সামনে যদি কোনো কিছু থাকে, তাদের শরীর থেকে যে গন্ধটা বেরোয় সেটা বাতাসে ভেসে বেড়ায় এবং জিভে সেটা লেগে যায়। আর ওই জীবটাকে কি হয়, তালুর ওপরে যে জেকবসন অর্গান থাকে সেখানে লাগায় এবং একটা উদ্দীপনা, মস্তিষ্কে একটা উদ্দীপনা সৃষ্টি হয়। তার মাধ্যমে ওরা বুঝতে পারে সামনে কোনো বিপদ আছে কিনা। এছাড়াও ব্যাপনের আরও কতগুলো উদাহরণ তোমাদের আমি বলেছিলাম, যে কোথাও ফল কাটলে সেখানে কি হয়, মাছি চলে আসে। হ্যাঁ, এটা কেমন করে হয় এটা পড়বে। কখনো পেঁয়াজ কাটার সময় দেখবে চোখ জ্বালা করে, কেন জ্বালা করে সেটা পড়ে নিবে। তাহলে এই ধরনের ফল বা পেঁয়াজের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যে রাসায়নিক পদার্থগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে
কি হয়, আমাদের চোখের ক্ষতি করে। আচ্ছা, এইবারে দেখো ফেরোমন। ফেরোমন বলেছিলাম যে মদ জাতীয় প্রাণীদের ক্ষেত্রে এই ফেরোমনটা গুরুত্ব রয়েছে। কেমন না, একটা স্ত্রী দেহে থেকে ফেরোমন বেরোয়, সেই ফেরোমনের গন্ধ অনেক কিলোমিটার পর্যন্ত দূরে ছড়িয়ে পড়ে এবং সেই গন্ধ শুকে পুরুষ মদেরা তাদের কাছে চলে আসে, এটা করবে। তারপরে দেখো এটা অংশটা আছে 214 পেজেরই, বন্ধ নর্দমা থেকে হাইড্রোজেন সালফাইড বেরোয়। এই হাইড্রোজেন সালফাইড কিন্তু অনেক সময় অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে গেলে কিন্তু সেটা কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। এইবারে চলে আসো 215 পেজ। 215 পেজে দেখো আমরা অভিশ্রবণের ক্ষেত্রে বলছিলাম অর্ধবেদ্য পর্দা লাগে, এখানে কোষ পর্দা হচ্ছে এক ধরনের অর্ধবেদ্য পর্দা, এটা এখানে বলা আছে। 216 নম্বর পেজে চলে যাও। 216 নম্বর পেজে দেখো আমি দ্রবণ সম্পর্কে বলেছিলাম, দ্রবণ 3 প্রকার, সমসারক, লঘুসারক, অতিসারক। এখানে সেটাই ইংরেজিতে দিয়েছে আইসোটোনিক, মানে একই ধরনের যদি হয়ে থাকে আইসোটোনিক, হাইপারটোনিক আর হচ্ছে হাইপোটোনিক। এখানে ইংরেজিতে বলেছে, আমি খালি সেটাকে বাংলায় বলেছি সমসারক। এটা হচ্ছে সমসারক, অতিসারক আর হচ্ছে লঘুসারক, এই 3 ধরনের দ্রবণ আমরা কিন্তু পাবো। এইবারে জীবজগতে অভিশ্রবণের গুরুত্বটা কি, আমি ব্যাপনের গুরুত্বটাকে পয়েন্ট করে লিখেছি, তোমরা কিন্তু সেটা পড়ে নেবে। আর এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে দেখো, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নিবে। রসগোল্লাকে গাঢ় রসে সহজে পচে না, এই জন্য দেখবে গ্রামের দিকে যে মিষ্টি দোকানগুলো হয় তাদের যে মিষ্টিগুলো ডোবানো থাকে তাতে কিন্তু অনেক গাঢ় থাকে, মিষ্টিটা অনেক গাঢ় থাকে, কারণ ওই রসগোল্লা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কিন্তু যে সমস্ত মিষ্টির দোকানের মিষ্টিটা কম গাঢ় হয়ে থাকে রসটা, তাদের কিন্তু মিষ্টি বেশি দিন 2 থেকে 3 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। কিন্তু শহরে গ্রামের দিকে দেখবে যেখানে রসটা গাঢ় হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখবে রসগোল্লা অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এইবারে চলে এসো তোমরা হচ্ছে 218 নম্বর পেজে। অঙ্কুরোদ্গম বলেছি, 2 ধরনের অঙ্কুরোদ্গম হয়, একটা হচ্ছে মৃৎবেদী আর একটা মৃৎপত্তি। প্রত্যেকের উদাহরণগুলো কিন্তু পড়ে নিবে। অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কি কি শর্ত লাগে, আমি বলেছিলাম অঙ্কুরোদ্গমের জন্য 2 ধরনের শর্ত লাগে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক মানে যে আলো, বাতাস, জল, আর আভ্যন্তরীণ হরমোন হতে পারে। আচ্ছা, এবারে চলে আসো 224 নম্বর পেজে। দেখো আমাদের শরীর থেকে অনেক সময় জল বেরিয়ে যায়, জলের সাথে লবণ বেরিয়ে যায়, সেই লবণটাকে জলকে পূরণ করার জন্য আমাদের ORS খেতে হয়। যদি আমরা তা না করি, অতিরিক্ত যদি লবণ বেরিয়ে যায়, তাহলে কিন্তু মানুষের সানস্ট্রোক পর্যন্ত হতে পারে। এইবারে দেখো আমি বিভিন্ন ধরনের মাছের কথা তোমাদের বলেছিলাম, যে নোনা জলের মাছ আর একটা হচ্ছে মিষ্টি জলের মাছ। 226 পেজে চলে এসো। দেখো এখানে খুব সুন্দরভাবে বলেছে পুকুরের জলের মাছের বৈশিষ্ট্য, সমুদ্র জলের মাছের বৈশিষ্ট্য। তাহলে তোমাদের 226 পেজ অবধি থাকলো। আর আমি এই অধ্যায় থেকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা করবে, যে মিষ্টি জলের মাছকে সমুদ্র জলে ফেলে দিলে কি হবে, কারণ সহ লিখো। সমুদ্র জলে ফেলে দিলে কি হবে। যদি তোমরা আলোচনাটা পুরো শুনে থাকো তাহলে কিন্তু এই হোমওয়ার্কটা তোমরা পারবে। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর এটাই একটু উল্টোটা, মিষ্টি জলের বদলে সমুদ্র জলের মাছ। সমুদ্র জলের মাছকে নদীর জলে বা মিষ্টি জলে, নদীর জলে ফেলে দিলে কি হবে, কারণ লিখো। ফেলে দিলে কি হবে, কারণ সহ লিখো। তাহলে আজকে এ পর্যন্ত থাক, এর পরের দিন পরের অধ্যায়টা নিয়ে আলোচনা করব, দেখতে থাকো।